আম রপ্তানি বৃদ্ধি পেলে আমাদের সকলের লাভ। বৈদেশিক মুদ্রা অর্জনের লাভটা যদি বাদ দিয়েও ধরেন, রপ্তানিতে উৎসাহিত হয়ে যে পরিমাণ নিরাপদ আম দেশে উৎপাদিত হবে, তাতে কি আমাদের কম লাভ ভেবেছেন? কিন্তু কি জানেন, এই যে আম মৌসুম শুরু হয়েছে, বাজারে ঘুরলেই আম চোখে ধাক্কা খাচ্ছে, কিন্তু অন্যান্যদের চেয়ে অনেক বেশি খরচ করে নিরাপদভাবে স্বাস্থ্যসম্মত আম যারা উৎপাদন করছেন রপ্তানির উদ্দেশ্যে, তাদের কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে। কারণ যে পরিমাণ আম তারা উৎপাদন করছেন, সেই পরিমাণের একটা সন্তোষজনক অংশ তারা কিন্তু রপ্তানি করতে পারছেন না। আজকে আমরা খুঁজে দেখব আম রপ্তানি আশানুরূপ হারে বাড়াতে বাধাগুলো কোথায় কোথায় রয়েছে, সেগুলো দূর করার উপায়গুলো কি কি, এবং এখানে আম উৎপাদক, রপ্তানিকারক এবং সরকারি কর্মকর্তাদের, নির্ধারিত বিভাগের কর্মকর্তাদের কার কি ভূমিকা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাকে বলেছি যে গত বছর বাংলাদেশ আম রপ্তানিতে একটা রেকর্ড করেছে। 2015 সালে আম রপ্তানি শুরু হবার পর 2023 সালে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ আম রপ্তানি করে। এর পরিমাণটা ছিল 3000 মেট্রিক টনের কিছু বেশি। কিন্তু আপনাদেরকে একটা মজার তথ্য দিই, 2023 সালে রাজশাহী অঞ্চলের 4টা জেলাতে, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই 4টা জেলাতেই শুধুমাত্র রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদিত হয়েছিল 10,000 মেট্রিক টন। আরও একটি তথ্য আমি খুঁজে বার করেছি। এই 4টা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে তথ্য রয়েছে যে 2023 সালে যে আম রপ্তানি হলো, যে পরিমাণ, মানে 3000 মেট্রিক টনের বেশি, সেখানে এই 4টা জেলা থেকে যে নিরাপদ আম উৎপাদনকারী আছেন, তাদের কাছ থেকে আম নেওয়া হয়েছে মাত্র 12%, মানে 360 মেট্রিক টনের মতো। চলেন শুনি কে কি বলে এই বিষয়ে। আমরা জানি যে আম রপ্তানি করতে হলে কন্ট্রাক্ট ফার্মিং করতে হয়। আমরা অতীতে দেখেছি যে আমরা এক্সপোর্টারদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং করি, কিন্তু আম ওইভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করি, তারা অনেক সময় আম নেয় না আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে আম না নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে, আড়ত থেকে আম কিনে দেয় কম দামে। রপ্তানিকারকেরা সবচেয়ে সহজ মনে করে আড়তদার, উনি তো আড়তদারের কাছে বিক্রি করতেছেন, আমি সেই আমটা নিয়ে নেব। লোকাল মার্কেটে মোটামুটি দাম হয়, কিন্তু আমাদের রপ্তানির জন্য যে কস্টটা, যে খরচটা করতে হয়, যে মেনটেন করতে হয়, এই খরচে লোকাল মার্কেটে আমাদের একটু লস হয় আর কি। একজন বাগান মালিক বাজারে গিয়ে যে দামে বিক্রি করে, তার চাইতে এখানে বাগানে আসলে কিন্তু রপ্তানিকারক আসলে উনি আরো বেশি দাম চায়। এক্সপোর্টের জন্য আমাদের আম আমরা 20%, 10 থেকে 20% রপ্তানি করতে পারি, আর বাকি আমগুলো রপ্তানি হয় না। আর অনেক সময় দেখা যায় আমরা আম বাজার করার সময় ওজনে তারা বেশি নেয়, আড়তদাররা বা এক্সপোর্টার যেটা বলেন। আড়তদারের কাছে উনি 1 মণ আম বিক্রি করে 48 কেজি বা 50 কেজি। আমরা যদি 45 কেজি চাই, উনি আমাদেরকে দিবেন না। কাঁচা ফল আমরা অবশ্যই একটু করে বেশি দেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা 45 কেজি আমরা নীতিমালা ঠিক হয়, অনেক সময় 50 কেজিতে মন, কিন্তু নেওয়ার সময় দেখা যায় 50-52 কেজিতে নেওয়া হয়। একজন কৃষক বাজারে নিয়ে যেতে হলে ভ্যান ভাড়া আছে, তার আড়তদারি খরচ আছে, তারপরে তার নিজস্ব শ্রমিক মজুরি আছে, কিন্তু এগুলা দিতে উনি প্রস্তুত, কিন্তু আমাকে 2 টাকা কম দিতে উনি প্রস্তুত না, রাজি হয় না। আম উৎপাদনকারীরা যে সমস্যার কথা উত্থাপন করেছেন, সেটা কিন্তু রপ্তানিকারকরা স্বীকার করে নিয়েছেন, কিন্তু রপ্তানিকারকরা আবার নতুন তথ্যও দিয়েছেন। এটা বিষমুক্ত আম, এটা হলো ওনাদের বক্তব্য, কিন্তু পরীক্ষা দিতে গেলে কি ওনারা এখনো টিকবেন কিনা সেটা আমাদের সন্দেহ আছে। খুব সুন্দর একটা গন্ধ আছে। জি, আপনি এটা যে ওই যে বালাইমুক্ত নিরাপদ আম, এখানে কোনো কীটনাশক ইউজ নাই। আম রপ্তানিতে কন্ট্রাক্ট ফার্মিং একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে আম উৎপাদক, রপ্তানিকারক এবং কৃষিবিদরা সমন্বিতভাবে কাজ করেন এবং নিরাপদ পদ্ধতি মেনে আম উৎপাদন করেন, সেটা আবার রপ্তানি নিশ্চিত করেন। রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে হলে তাকে কৃষি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা চাই যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট বাড়াতে হয় এবং কোয়ালিটি আম বাড়াতে হয়, তাহলে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে এটা সম্ভব। তাকে বিষ দেওয়ার আগে কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নিতে হবে, পানি দেওয়ার আগে কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নিতে হবে, যে কোনো প্রকার কীটনাশক স্প্রে করতে হলে কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নিতে হবে। এটা এক্সপোর্টারদের সঙ্গে কৃষকদের কন্ট্রাক্ট ফার্মিং করে উপজেলা কৃষি অফিস সেগুলো মনিটরিং করবে এবং আম হারভেস্টের সময় আমরা ভালো কোয়ালিটির আমটা বাছাই করে দেবো। আম রপ্তানিতে আরও একটি গুরুত্বপূর্ণ টার্ম হলো গ্লোবাল গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এটা শুধু আমের নিরাপত্তাই নিশ্চিত করে না, এখানে যে জড়িত থাকে যারা, যে আমের শ্রমিক এবং আম উৎপাদক, তাদের নিরাপত্তাটাও এখানে ভাবা হয়। আমরা এখনও চাষির যেহেতু
অভ্যস্ত না। আস্তে আস্তে আমরা অভ্যস্ত করার চেষ্টা করতেছি চাষিদের। আমরা আশা করতেছি আমরা অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা গ্যাপ বাস্তবায়ন করতে পারবো। কোয়ালিটি তৈরি করার জন্য যে জিনিসগুলো আমরা সব করতে পারবো, কিন্তু আমরা নিশ্চয়তা মানে আমটা এক্সপোর্টাররা সঠিকভাবে নিবে কিনা বা কি পরিমাণ নেবে, এই নিশ্চয়তাটা এটা একটা চ্যালেঞ্জ, আমরা এটা পাবো কিনা। দেশের 17 কোটি জনগণকে নিরাপদ খাদ্য খাওয়াতে হলে গ্যাপ অনুসরণ করতে হবে। সাপাহার থেকে ক্যারি করে নিয়ে যাওয়া এটা একটা প্রবলেম। আমাদের এখানে কোনো প্যাক হাউস নেই। আমাদের এই আমগুলো এখন এখান থেকে যাবে শ্যামপুর প্যাক হাউসে, যেটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে যেখানে যে প্রোডাক্ট হয়, বিশেষ করে আমের সেলফ লাইফ একেবারেই কম, কিন্তু আমাদের এই আমগুলো ঢাকাতে যেতে যেতে আবার কিছু আম নষ্ট হয়ে যায়। আমাদের প্যাকেজিং পৃথিবীর অন্যান্য প্যাকেজিংয়ের তুলনায় একটু কস্ট এই কারণে যে আমাদের একটা কার্টুন যদি আমরা ভালোভাবে তৈরি করতে চাই 120 টাকা 25 টাকা লাগে। আর যেমন ইন্ডিয়াতে সেম কার্টুনটা 26 টাকা দিয়ে তৈরি করতেছে। বাংলাদেশের আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে মূল বাধাটাই হলো ব্র্যান্ডিং, মার্কেটিং এবং বিভিন্ন দেশের মূল মার্কেটে আমাদের আম প্রবেশ করানো। এশিয়ান মার্কেট, যেসব মার্কেট আছে, এশিয়ান স্কিনের যেসব ভদ্রলোকেরা বিদেশে প্রবাসী হিসাবে থাকে, ওনারা কিন্তু আমাদের এই মালের মূল ক্রেতা। সাদা চামড়ার কোনো লোক এই মাল সাধারণত খায় না, কম খায়। অর্থাৎ সুপার মার্কেটে আমাদের এই মাল যায় না। আমাদের সুপার মার্কেটে যেতে হলে মালকে আমাদের এমআরএল টেস্ট তথা বিষমুক্ত মাল কিনে সব বহু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আইএসও সার্টিফিকেট থাকতে হবে, আরও বহুত কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে ওইসব মার্কেটে যেতে হবে। একজন রপ্তানিকারক জানালেন, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন্স, মেক্সিকো, চায়না এইসব বড় বড় দেশগুলো আন্তর্জাতিক আমের বাজারের একটা বিশাল অংশ দখল করে আছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার বাজারটা। এইসব দেশগুলো যখন আন্তর্জাতিক বাজারে আম নিয়ে যায় তখন আরও অনেক কিছুর সাথে হট ওয়াটার ট্রিটমেন্ট করে নিয়ে যায়। হট ওয়াটার ট্রিটমেন্ট করার একটা মাত্র কারণ হচ্ছে শেলফ লাইফ, এবং আমের মধ্যে যে আমের পোকা হয় সেগুলো যাতে না থাকে। ধরেন একটা আম লন্ডনে পৌঁছালো, 5 দিনের মধ্যে সেটা মানে কনজিউমার খেয়ে ফেলতে হবে, সেই ধরনের কন্ডিশনে আম বিক্রি করা যাবে না। শেলফ লাইফ শুড বি অ্যাটলিস্ট 15 ডেজ। হ্যাঁ, 15 to 20 ডেজ সময় পেলে একজন ব্যবসায়ী বিক্রিও করতে পারে এবং একজন কনজিউমার সেটা মানে খেতেও পারবে। যেহেতু এখানে কোনো টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয় নাই, ফলে এটাকে কভার করার জন্য আমটাকে বিফোর ম্যাচুরিটি পেরে ফেলা হচ্ছে। ওইভাবে করেই টাইম গ্যাপটা বাড়ানো হচ্ছে। আম যেহেতু 100% ম্যাচিউর হয় না অথবা 90% ম্যাচিউর হয় নাই, ফলে আমের যে অরিজিনাল মিষ্টতা সেটা পাওয়া যাচ্ছে না। আমের যে শেলফ লাইফ সেটাও বাড়ছে না। চেইন মার্কেটে করার জন্য আমাদের কিছু প্রশিক্ষণ এবং কিছু ল্যাবরেটরি দরকার, যে কাজটা ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল প্যাক হাউসে শ্যামপুরে সরকারের পক্ষ থেকে কার্যক্রম চলতেছে। অনেকে আমাকে বলেছেন আম রপ্তানিতে প্রচুর সম্ভাবনা রয়েছে। 2023 সালে আম রপ্তানিতে যে বাংলাদেশ রেকর্ড করেছে সেটাতে এটার প্রমাণও মিলেছে। আমাদের আগের যে ট্রেডিশনাল আমগুলো ছিল এগুলো আমাদের সাধারণত বাঙালি, ইন্ডিয়ান এরাই পারচেস করতো ইউরোপ মার্কেটে। এখন আমাদের রূপালী আম যখন আমরা মার্কেটে দিচ্ছি, পাকিস্তানি শসা আম বাদ দিয়ে আমাদের রূপালী আমগুলো ফরেনাররা চুজ করতেছে। যেমন গার্মেন্টস সেক্টর থেকে আজকে সরকার যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তার র মেটেরিয়ালস বাহির থেকে আনতে হচ্ছে, বাট আমাদের আম এটা দেশীয় প্রোডাক্ট। এসব কথা আমাকে উৎসাহিত করে, উৎসাহিত নিশ্চয়ই আপনাকেও করবে। এবং আমরা আশা করি যে একটা সময়ে রাজশাহীর আম বিশ্ব জয় করবে, বিশ্বে একটা ব্র্যান্ড হয়ে গড়ে উঠবে। আগামী বছরের ভিতরে আমাদের এই কাজটা কমপ্লিট হবে এবং তখন আমরা ইউরোপের বায়ার যে চাহিদা, যে তাদের চেইন শপের যে এমআরএল থাকবে না, কীটনাশক কিংবা কোনো জীবাণু থাকবে না, এটা আমরা টেস্ট করে পাঠাইতে পারবো। ভিডিওটা দেখতে দেখতে আপনি যখন এই পর্যন্ত এসে পড়েছেন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনার কারণে আমি বিশেষভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত, এবং আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা সেটাও ধীরে ধীরে বাড়ছে। কিন্তু একটা ভিডিও দেখলে আপনাদের তো কিছু না কিছু মনে হয়, সেটা একটু আমাকে যদি লিখে জানান, একটু যদি মন্তব্য করেন, আমি আরও বেশি উৎসাহিত হব।